সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিও সিরিজের নবম পর্বে। তো গত ভিডিওটাতে আমার কিন্তু ওই যে লাস্ট যে আমরা 13টা যে ফ্লো চার্ট অ্যালগরিদম করেছিলাম, বলেছিলাম যে ওই 13টা ফ্লো চার্ট অ্যালগরিদম রিলেটেড আমরা কিছু কোয়েশ্চেন সলভ করব। তো সেটা কিন্তু করা হয় নাই। তো আজকের এই নবম ভিডিওতে আমি কিন্তু সেগুলো সলভ করে দিব। তো ফার্স্ট অফ অল আসো আমরা একটা কোয়েশ্চেন যদি এরকম কনসিডার করি যে একটি মাঠের দৈর্ঘ্য x, প্রস্থ y। ওকে, দেন বলে দিল যে এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে। রাইট, ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রফল নির্ণয় করার ফ্লো চার্ট অঙ্কন করো। ফ্লো চার্ট বললে তো তুমি অ্যালগরিদম পারবা, রাইট? তো একটি মাঠের বা অনেক সময় বলে দিতে পারে একটি ফুটবল মাঠের, রাইট? একটি ফুটবল মাঠের আমরা ধরে নিলাম যে একটি ফুটবল মাঠের দৈর্ঘ্য হলো x, প্রস্থ হলো y। ওটার কি করতে হবে, আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে কি হবে এটার ক্ষেত্রফল? ফুটবল মাঠ দেখতে কেমন হয়, রাইট? এরকম হয় ফুটবল মাঠ। তো এটার প্রস্থ y, দৈর্ঘ্য x। তো এটার ক্ষেত্রফল x ইনটু y। তাহলে ওই যে স্টার্ট ইনপুট হবে কি xy, ইনপুট নিলাম আমরা ইনপুট xy, দেন আমরা কি করব, ক্ষেত্রফলটা নির্ণয় করব। সো ক্ষেত্রফলের কি হবে, এরিয়া ইকুয়ালস টু x ইনটু y। আমরা প্রিন্ট করে দেব কার ভ্যালুটা, এরিয়ার ভ্যালুটা। সো প্রিন্ট হয়ে যাবে কি আমার এরিয়ার ভ্যালু। সো প্রিন্ট এরিয়া, কাজ শেষ, এন্ড। আই হোপ এটা তোমরা বুঝতে পারছো, ইজি ছিল, রাইট? ওকে, দেন আসো আমরা আরেকটা কোয়েশ্চেন, একটু ট্রিকি কোয়েশ্চেনটা। এটা বিএফ শাহিন কলেজে এই কোয়েশ্চেনটা এসেছিল একবার। সো এটা মেবি ওদের বিএফ শাহিন কলেজের ইয়ার চেঞ্জে নাকি পি টেস্টে এসেছিল, আমার অ্যাকচুয়ালি মনে নাই। তবে কোয়েশ্চেনটা সেখানে আমি পেয়েছিলাম ফার্স্ট টাইম। যে কোয়েশ্চেনটা ছিল এরকম যে, আমি উদ্দীপকটা বলে দিচ্ছি, কারো যদি কোয়েশ্চেনটা বুঝতে সমস্যা হয় কোয়েশ্চেনটা ভিডিওটা একটু বেঁকে নিয়ে যা, আরেকবার একটু রিপিটেডলি শুনে নিও, তাহলে বুঝে যাবা। যে একটি মাঠের দৈর্ঘ্য হলো x, প্রস্থ হলো y। ওকে, তো মাঠের ভরকেন্দ্রে একটা গরু বাঁধা আছে। গরুর রশির দৈর্ঘ্য একটা ভ্যালু উল্লেখ ছিল, আমার অ্যাকচুয়ালি মনে নাই, আমরা ধরে নিলাম 17 মিটার। ওকে, তো মাঠের ভরকেন্দ্রে কি আছে, একটা গরু বাঁধা আছে যেটার রশির দৈর্ঘ্য হলো কত, 17 মিটার। তো এইটুক ছিল উদ্দীপক। আমি একটু শর্ট করে এখানে ড্র করে দেই যে একটা মাঠ, তো মাঠ তো নর্মালি চার কোণাই হয়। তো দৈর্ঘ্য হলো কি x, প্রস্থ হলো y। মাঠের ভরকেন্দ্র মানে কি, সেন্টারে। ওকে, তো মাঠের সেন্টারে কি আছে, একটা গরু বাঁধা আছে। তো এটা সাপোজ আমরা ধরে নিলাম এটা একটা গরু। তো এই গরুটার এই যে রশিটা, যেটা এই রশিটার দৈর্ঘ্য কত বলতেছে, 17 মিটার। এটুকু আমাদের উদ্দীপকে দেয়া ছিল। ওকে, এখন আসো গ নাম্বার কোয়েশ্চেন, যেটা বলছিল যে গরুটি কতখানি জায়গার ঘাস খেতে পারবে সেটা নির্ণয়ের জন্য ফ্লো চার্ট অঙ্কন করো। তাহলে গরুটা কতখানি জায়গা ঘাস খেতে পারবে সেটা আমরা কি করে বুঝবো? তো ইমাজিন করে দেখো, যেটা যদি মাঠ হয়, মাঠের মাঝখানে গরুটা বাঁধা আছে, রাইট? তো গরু কি হবে, যেহেতু দড়ি দিয়ে বাঁধা আছে, গরুটা তো এই রাইট এখানে বৃত্তের মতো, রাইট? এইটুকু এরিয়ার জায়গায় ঘাস খেতে পারবে ঘুরে ঘুরে, এর বাইরে তো আর তার পক্ষে সম্ভব না। তাহলে এটা কি হয়ে যাবে, গরুটি কতখানি জায়গায় ঘাস খেতে পারবে সেটা নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে, বৃত্তের ক্ষেত্রফলটা, রাইট? এইটুক জায়গার মধ্যে সে ঘাস খেতে পারবে। তাহলে এটার আনসারটা হয়ে যাবে এরকম কিছুটা, যে স্টার্ট আমরা ইনপুট নিব কিসের ভ্যালু, আমাকে জানতে হবে কি বৃত্তের রেডিয়াস, রাইট? আর এর ভ্যালুটা আমাকে জানতে হয়, আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম। তো এখানে কিন্তু 17 মিটার বলে দিয়েছে। তো 17 মিটার ভ্যালুটা তুমি চাইলে উল্লেখ করে কাজ করতে পারো, তুমি চাইলে ভ্যালুটাকে ইগনোর করে জাস্ট একটা চলক ইউজ করে কাজটা করতে পারো। তো আমরা ভ্যালুটাকে ইগনোর করেই কাজ করাটা একটু প্রেফার মনে করি, কারণ হলো যে তুমি যদি এখানে ভ্যালুটা যদি উল্লেখ করে দাও, সেক্ষেত্রে তোমার এই যে ফ্লো চার্ট বা এই যে অ্যালগরিদম করবা বা এটার এগেইনস্টে যে সফটওয়্যারটা ডেভেলপ হবে, এই সফটওয়্যারটা শুধুমাত্র এই 17 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফলই শুধুমাত্র নির্ণয় করতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু অন্য কোনো ব্যাসার্ধের বৃত্তের ক্ষেত্রফল আর নির্ণয় করতে পারবে না। কিন্তু তুমি যদি একটা চলক ব্যবহার করো, সেক্ষেত্রে 17 মিটারেরটাও পারবে, প্লাস দিন দুনিয়ার যে কোনো সংখ্যা তুমি যখন ইনপুট দিবা সেটার এগেইনস্টে ক্ষেত্রফলটা তোমাকে ক্যালকুলেট করে দিতে পারবে। সো গুড প্র্যাকটিস হলো অলওয়েজ ভ্যারিয়েবল ইউজ করে কাজ করা। তো আমরা এখানে লিখে দিব কি, ইনপুট হলো কত, এক্স বা আর লিখলে ভালো হয়, যেহেতু আমরা রেডিয়াস নিচ্ছি। সো আর দিয়ে দিলাম, এই আর এর ভ্যালুটাই হলো কত, 17। তো তুমি যদি 17টা যদি ইউজ করতেই চাও, সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, এখানে প্রসেসিং বক্স ইউজ করতে হবে। প্রসেসিং বক্স ইউজ করে এই বক্সের এগেইনস্টে তোমাকে লিখতে হবে আর ইকুয়াল টু 17।
ওকে, সো r ইকুয়াল টু 17, তুমি কিন্তু এটা লিখতে পারবা না যে ইনপুট 17, তুমি যদি এটা যদি লিখো যে ইনপুট 17 তাহলে কিন্তু এটা ভুল হবে। কেন ভুল হবে? কারণটা হলো যে যখন আমরা একটা ভ্যালু যখন জানি সেটা তো আর আমরা ইউজারকে তো জিজ্ঞেস করতে যাব না। আমরা ইনপুট নেই কোন ভ্যালুটা যেটা আমরা জানি না, আমরা যেটা রাইট ইউজারকে যেটা জিজ্ঞেস করতে চাই। তো সাপোজ ধরো একজন পার্সন, তার নাম হলো মিস্টার এক্স, ঠিক আছে, তার নাম হলো মিস্টার এক্স। এখন আমি যদি তাকে জিজ্ঞেস করি যে মিস্টার এক্স তোমার নাম কি, তাহলে তো হলো না, কারণ তার নামই হলো মিস্টার এক্স। তাহলে আমি যেহেতু জানি 17, তাহলে কেন আমি বলবো ইনপুট 17? সেক্ষেত্রে হয় তোমাকে ইউজ করতে হবে আর ইকুয়াল টু 17, আর না হলে লিখতে হবে কি ইনপুট আর, ঠিক আছে, যে কোনো একটা তুমি ইউজ করবা। এখন এসো আমরা ক্ষেত্রফল নির্ণয় যদি করি, তাহলে বৃত্তের ক্ষেত্রফল, যেহেতু বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আই হোপ তোমাদের মনে আছে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? যে পাই আর স্কয়ার, রাইট? সো পাই আর স্কয়ার যেহেতু, তাহলে পাই এর ভ্যালু আমরা বসাই দেব 3.1416, আর স্কয়ারের জন্য আর ইনটু আর। সো আমাদের কাজ শেষ, আমরা প্রিন্ট করে দিব কিসের ভ্যালুটা? এরিয়ার ভ্যালুটা। সো প্রিন্ট এরিয়া, তো এরিয়ার ভ্যালুটা আমরা প্রিন্ট করে দিলাম, কাজ শেষ। সো চলে আসলাম আমরা ইন্ডে। সো আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। সো এটা গেল কি, এই যে কোয়েশ্চেনটা যেটা ছিল, এটা গ নাম্বার কোয়েশ্চেনটা যেটা ছিল যে গরুটি কতখানি জায়গায় ঘাস খেতে পাবে সেটা নির্ণয়ের ফ্লো চার্ট। তো ফ্লো চার্ট বলুক, অ্যালগরিদম বলুক, যাই বলুক, ফ্লো চার্ট পারলে কিন্তু বাকিগুলা পারা যাবে। তো এখন এসো এটার ঘ নাম্বার কোয়েশ্চেনটা কিছুটা এরকম ছিল যে এই মাঠের চারপাশে, মানে মাঠের বাহিরে চারপাশে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। কি বলতেছে? যে মাঠের বাহিরে চারপাশে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। এখানে এই যে চারপাশে যে রাস্তাটা দেখা যাচ্ছে সেটা কতখানি? 4 মিটার করে। এখন কোয়েশ্চেনটা বলছিল যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। রাস্তার ক্ষেত্রফল মানে শুধুমাত্র এই রাস্তাটার, কিন্তু এই ভিতরেরটা সহ না কিন্তু, ঠিক আছে? এই যে কালো বক্স, এটাকে বাদ দিয়ে শুধুমাত্র এই যে কালো বক্স এবং এই যে গ্রিন বক্সের মাঝখানে যে স্পেসটুকু, সেইটুকুর এরিয়াটা জানতে চাচ্ছে। তাহলে এইটুকুর এরিয়া আমরা কিভাবে ক্যালকুলেট করব? এই রাস্তার ম্যাথ কিন্তু আমরা কিন্তু 5-6 এ করেছিলাম। সেটার নিয়মটা কি? যে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল মাইনাস কি রাস্তা ছাড়া ক্ষেত্রফল। তো আমরা একটু সূত্রটা লিখি যে রাস্তা সহ ক্ষেত্রফল, ক্ষেত্রফল মাইনাস রাস্তা ছাড়া ক্ষেত্রফল। তো রাস্তা সহ ক্ষেত্রফল কি হবে? রাস্তা সহ ক্ষেত্রফল মানে কি? রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য ইনটু রাস্তা সহ মাঠের প্রস্থ। সো রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হবে? আমরা দেখতে পাচ্ছি যে নরমালি আমার দৈর্ঘ্য হলো x, এই পাশে 4 মিটার, এই পাশে 4 মিটার, তাহলে 4 4 8 মিটার। 8 মিটার কি হয়ে গেল? দৈর্ঘ্য বেড়ে গেল। তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য হয়ে গেল x + 8, রাইট? এবং রাস্তা সহ মাঠের প্রস্থ, রাস্তা সহ মাঠের প্রস্থ কত হয়ে যাবে? y + 8। সো এই হয়ে গেল কি আমার রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল মাইনাস রাস্তা ছাড়া ক্ষেত্রফল। রাস্তা ছাড়া মাঠের ক্ষেত্রফল কি হবে? x * y। তাহলে এই সূত্রটা আমাকে বসায় দিতে হবে। তাহলে ফ্লো চার্টটা হবে এরকম। স্টার্ট, আমরা ইনপুট নিব কিসের ভ্যালু? x এবং y এর ভ্যালু। তো ইনপুট হয়ে গেল আমাদের x y, এবং আমরা এখানে কি করব যে ক্ষেত্রফল যেহেতু নির্ণয় করবে একটু বড় হয়ে যাবে, বড় করে বক্স নিয়ে নিবা। এরিয়া ইকুয়ালস টু x + 8 ইনটু y + 8, এটা কেটে ব্র্যাকেটে রেখে দেই, মাইনাস x ইনটু y। তো আমার এরিয়াটা হিসাব হয়ে গেল, প্রিন্ট করে দিব এরিয়ার ভ্যালু। সো প্রিন্ট এরিয়া, প্রিন্ট দিয়ে দিলাম এরিয়া, কাজ শেষ, ইন্ট। তো আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। এটা হলো কি যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয়। সো এই যে কোয়েশ্চেনটা যদিও শোনার পর মনে হচ্ছিল যে অনেক বেশি টাফ, কিন্তু আসলে কিন্তু কোয়েশ্চেনটা খুব বেশি টাফ ছিল না, ঠিক আছে? সো কোয়েশ্চেন দেখে ভয় পাওয়ার কিছু না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা, তাহলেই দেখবা যে পারতেছো। ওকে, সো এটা গেল আমাদের এই কোয়েশ্চেনের সলভ। আমরা এখন আরেকটা কোয়েশ্চেন সলভ করব। আমরা এবার সলভ করব ঢাকা বোর্ড 2019 এর কোয়েশ্চেন। তো ঢাকা বোর্ড 2019 এ বোর্ড কোয়েশ্চেনে একটা উদ্দীপক ছিল এরকম যে একটা ঝুড়িতে 20টা অ্যাপেল আছে। ওকে, একটা ঝুড়িতে 20টা অ্যাপেল আছে, এর মধ্যে 3টা আপেলের ওজন করে পাওয়া গেল যথাক্রমে
150 গ্রাম, 175 গ্রাম এবং 210 গ্রাম, এরকম তিনটা ওজন দেয়া আছে। ওকে, দেন গ নাম্বার কোয়েশ্চেন বলছিল যে আপেল তিনটির গড় ওজন নির্ণয়ের জন্য ফ্লো চার্ট অঙ্কন করো। তাহলে এই যে ভ্যালু উল্লেখ করে দিয়েছে, আমি কি বলেছিলাম যে ভ্যালু উল্লেখ করে করতে চাইলে ওই যে a ইকুয়াল টু এত, b ইকুয়াল টু এত, এভাবে লিখতে হবে। সো দুই ভাবে করা যায়, আমি দুই ভাবে করে দেখাই দিচ্ছি। সো স্টার্ট ইনপুট হবে, আমরা আমরা একটা বলছিলাম কি যে ভ্যালুগুলোকে ইগনোর করে আমরা কাজ করব, তাহলে ইনপুট হয়ে যাবে আমাদের a b c, দেন আমরা এখানে কি ইউজ করব, প্রসেসিং বক্স দিয়ে আমরা এভারেজ ক্যালকুলেট করব, যেহেতু গড় ওজন। এভারেজ ইকুয়ালস টু a প্লাস b প্লাস c ডিভাইড বাই 3, প্রিন্ট করে দিলাম এভারেজ। সো প্রিন্ট এভারেজ a b g, কাজ শেষ। সো এন্ড। সো এটা হয়ে গেল একটা উপায়। সো আমি প্রেফার করব যে তুমি এটাই করো, এটা হলো বেস্ট। সো এছাড়া আরেকভাবে যেটা করা যাবে সেটা হলো স্টার্ট, আমরা ইনপুট দিব, সরি ইনপুট তো হবে না, এবার যেহেতু আমি ভ্যালুগুলোকে উল্লেখ করে লিখব, তাহলে আমরা প্রসেসিং বক্স দিব। তো আমরা লিখে দিলাম a ইকুয়াল টু 150, b ইকুয়াল টু 175, c ইকুয়ালস টু 210, এবং আবার প্রসেসিং বক্সের ভিতরে আমরা ক্যালকুলেট করব। সো অ্যাভারেজ ইকুয়ালস টু a প্লাস b প্লাস c ডিভাইড বাই 3, প্রিন্ট হয়ে যাবে অ্যাভারেজ। সো প্রিন্ট অ্যাভারেজ। তো এই হয়ে গেল। ওকে, সো অনেকে এখানে কিছু কিছু জিনিস কমন ভুল করে, সেটা হলো যে এই অ্যাভারেজের লাইনের ভিতরে এরকম লিখে ফেলে যে অ্যাভারেজ ইকুয়ালস টু 150 প্লাস 175 প্লাস 210 ডিভাইড বাই 3, এভাবে লেখার তো দরকার নাই তোমার। আর যদি এটাই যদি লিখো তাহলে তো তোমার এই প্রসেসিং বক্স আর ইউজ করার দরকার নেই, এবিসি এর ভ্যালু ইনপুট নেওয়ার দরকার নেই। তখন তোমার এটা হয়ে যাবে কি স্টার্টের পরে এটা প্রিন্ট অ্যাভারেজ। সো এগুলো অ্যাকচুয়ালি একটু কনফিউজিং জিনিস, তো এগুলোকে যতদূর সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবা, ভ্যালু উল্লেখ থাকলে ইগনোর করে জাস্ট চলক ইউজ করে কাজ করবা, ঠিক আছে? তাহলে জিনিসটা ক্লিয়ার থাকবে। তো এরপরে ঘ নাম্বার কোয়েশ্চেন, ঘ নাম্বারে যদিও সি প্রোগ্রাম চেয়েছিল, আমরা সি প্রোগ্রাম যখন করব তখন আমরা সি প্রোগ্রাম রিলেটেড জানবো, কিন্তু আপাতত ওই ঘ নাম্বারের কোয়েশ্চেনটাকেই আমরা জাস্ট ফ্লো চার্ট, অ্যালগরিদম, এই দুটো যেহেতু আমরা শিখে ফেলেছি, তাহলে এই দুইটা দিয়ে আমরা প্রথমে কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। সো ঘ নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছিল যে গড় ওজনের ভিত্তিতে 20টা আপেলের মোট ওজন নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম যদি বলেছিল আমরা ফ্লো চার্ট করব। কি বলতেছে যে গড় ওজনের ভিত্তিতে 20টা আপেলের মোট ওজন। সো গড় ওজনের ভিত্তিতে যেহেতু বলছে, তাহলে আগে আমাকে গড় ওজনটা নির্ণয় করে নিতে হবে। সো গড় ওজনের ভিত্তিতে 20টা আপেলের মোট ওজন মানে কি, তারা বলতেছে যে 3টা আপেলের ওজন যেহেতু দেয়া আছে, তাহলে তো তুমি তো মোটামুটি আইডিয়া করতে পারতেছো যে প্রত্যেকটা আপেলের ওজন কত। তাহলে এই যে গড় ওজন তুমি যেটা ধরে নিলা, ওইটা ওই রকম যদি সব আপেলের ওজন যদি একই রকম হয়, তাহলে 20টা আপেলের মোট ওজন কত হবে? তাহলে গড় ওজন যেটা পাইছি সেটাকে 20 দ্বারা গুণ করলেই তো আমি পেয়ে যাচ্ছি। তাহলে আমার এই গড় ওজন নির্ণয় পর্যন্ত সেম থাকবে। এরপর আমাকে যেটা করতে হবে যে টোটাল ওজন যেহেতু আমি নির্ণয় করব, তাহলে আমরা আরেকটা ভেরিয়েবল ইউজ করব, দিয়ে দিলাম আমরা টোটাল ইকুয়ালস টু অ্যাভারেজের ভ্যালু ইনটু 20, দেন আমরা প্রিন্ট করে দিব এই টোটালটা। সো প্রিন্ট করে দিলাম আমরা টোটাল, দেন কাজ শেষ, এন্ড। ওকে, সো এটা হয়ে গেল আমাদের সলভ। এছাড়াও কিন্তু এখন পর্যন্ত আরো দুইটা বোর্ড কোয়েশ্চেন আছে, যেগুলো আই হোপ তোমরা নিজেরাই সলভ করতে পারবা। আমি অ্যাকচুয়ালি আমার বোর্ডগুলো অ্যাকচুয়ালি এখন মনে পড়তেছে না, তবে আমি তোমাদেরকে একটু উদ্দীপকগুলো একটু বলে দিই। আই হোপ যখন তোমরা পৃষ্ঠাগুলো উল্টাবা উদ্দীপকগুলো একটু খেয়াল করলে মিলাই নিতে পারবা। একটাতে ছিল যে জেবিনের বয়স নাদিমের বয়সের 3 গুণ, আর হলো নাদিমের বয়স ফাহিমের বয়সের যে 5 বছর বেশি, এরকম কিছু একটা ছিল একটা উদ্দীপকে। সো এটার সি এবং ডি, যেটা গ এবং ঘ, এটা ট্রাই করবা। প্লাস হলো মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, আর পিতার বয়স মাতার বয়সের যে 5 বছর বেশি, এরকম একটা ছিল। পুত্রের বয়স x বছর, দেন হলো মাতার বয়স এবং পিতার বয়স নির্ণয়ের জন্য ফ্লো চার্ট অঙ্কন করো। সো দুইজনেরটা যখন ক্যালকুলেট করতে বলছে তোমাকে, ঠিক আছে, যে বলে দিছে কি যে মাতার বয়স, আমি একটু শর্ট করে এখানে তোমাদেরকে করে দিচ্ছি, হেল্প করে দিচ্ছি, তোমরা আই হোপ এটা নিজেরা ট্রাই করে সলভ করবা। যে কোয়েশ্চেন বলছিল এরকম যে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, ঠিক আছে, সন এস ফর সন, এম ফর মাদার, ওকে, এবং পিতার বয়স মায়ের বয়স অপেক্ষা 5 বছর বেশি এবং পুত্রের বয়স x বছর।
ওকে, তাহলে এটা দেয়া ছিল আমাদের উদ্দীপকে, এবং এটাই আর কি এক্সপ্লেনেশন আকারে ছিল। এখন গ নাম্বার কোয়েশ্চেন বলছিল মাতার বয়স এবং পিতার বয়স নির্ণয়ের জন্য ফ্লো চার্ট অঙ্কন করো। তাহলে দুইজনেরটাই যেহেতু তোমাকে জানতে চাচ্ছে, তাহলে যেটা হবে যে মাতার বয়স এবং পিতার বয়স দুটোই কিন্তু ডিপেন্ড করে কার বয়সের উপরে, পুত্রের বয়সের উপরে। যদিও এখানে দেখা যাচ্ছে যে পিতার বয়সটা মাতার বয়সের চেয়ে 5 বছর বেশি, কিন্তু মাতার বয়সটা আমাকে ক্যালকুলেট করতে হলে কি জানতে হবে, পুত্রের বয়স, এবং পুত্রের বয়স হলো কত, x বছর। তাহলে আমাকে অবশ্যই আগে x এর ভ্যালুটা জানতে হবে, বিকজ x এর ভ্যালু না জানলে তো আমি তো কিছুই ক্যালকুলেট করতে পারবো না। তাহলে আমি ইনপুট নেব কার ভ্যালুটা, x এর ভ্যালুটা, দেন আমরা ক্যালকুলেট করব যে মায়ের বয়স। সো মাদার ইকুয়াল টু, পুত্রের বয়স হলো x ইনটু 3। ওকে, সো x কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি কি পেয়ে গেলাম, মায়ের বয়স। দেন আমরা ক্যালকুলেট করব কার বয়স, পিতার বয়স। সো পিতার বয়স ফাদার ইকুয়ালস টু, তুমি লিখে দিতে পারো m+5 বা x ইনটু 3 +5, যে কোনো একটা লিখলেই হবে। দেন তুমি প্রিন্ট করে দিবা মাতার বয়স এবং পিতার বয়স। সো তুমি চাইলে একবারে প্রিন্ট করে দিতে পারো যে প্রিন্ট মাতার বয়স পিতার বয়স, কাজ শেষ, চলে আসলাম ইন্ডে। দেন ওটার ঘ নাম্বার কোয়েশ্চেনটা এরকম বলছিল যে তাদের মোট বয়স কত হবে, বয়সের সমষ্টি নির্ণয় করতে বলছিল। সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে যে এই মাতার বয়স পিতার বয়স এটুকু নির্ণয় পর্যন্ত সেম থাকবে, এই জায়গায় এসে তোমাকে কি করতে হবে, টোটাল বয়স নির্ণয় করতে হবে, রাইট? সো টোটাল ইকুয়ালস টু পুত্রের বয়স প্লাস মাতার বয়স প্লাস পিতার বয়স, প্রিন্ট টোটাল, কাজ শেষ, দেন ইন্ড। আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। তো এখানে আমরা লিখে দিই প্রিন্ট টোটাল ইন্ড। সো এই টাইপসের যে কন্ডিশন ছাড়া যে কোয়েশ্চেনগুলো যেগুলো থাকবে, এগুলো তোমাকে এইভাবেই সলভ করতে হবে। সো আমরা নেক্সট ভিডিওতে, মানে 10 নম্বর ভিডিওতে আমরা আবার ওই কন্ডিশন রিলেটেড ফ্লো চার্টে ফিরে যাব। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।